দ্বাদশ শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত জানায়। তোমরা দেখছো যে স্ক্রিনের উপরে লেখা আছে হাত বাড়াও। তেরোশো 58 বঙ্গাব্দে, ইংরাজি 1951 খ্রিস্টাব্দে 11টি প্রবন্ধ নিয়ে আমার বাংলা প্রথম প্রকাশিত হয়। আমাদের আজকের আলোচ্য হাত বাড়াও প্রবন্ধটি আমার বাংলা গ্রন্থের 11তম প্রবন্ধ। আমি বিগত দিনেই বলেছিলাম যে আমার বাংলা গ্রন্থটি অনেকাংশে ভ্রমণমূলক, রিপোর্টাজ ধর্মী। আমি বিগত দিনেই তোমাদেরকে বলেছিলাম। তাহলে 11তম প্রবন্ধ হাত বাড়াও আমি তোমাদের সামনে আলোচনা করছি। লেখক সুভাষ মুখোপাধ্যায় প্রথমেই আমার বাংলার বর্ণনা দিয়েছেন। ঠিক এইভাবে শীতকালে তিস্তা নদী শুকিয়ে শীর্ণ কায়া, অর্থাৎ শীতকালে তিস্তা নদীতে জল থাকে না বললেই চলে। সেই জলে পা দিলে কেবলমাত্র পাতাটুকু ডোবে। হেঁটে পার হওয়া যায় তিস্তা নদী। পার হওয়ার সময় যদি পিছনের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে দুই হাঁটুর মধ্যে মুখ গুজে আকাশের কোলে, আকাশের পিঠে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্য। আসলে সেটি কোনো দৈত্য নয়, হিমালয় পর্বত। লেখক এইভাবে উত্তর দিকের বর্ণনা দিয়েছেন। আর দক্ষিণে উপকূলের বালিয়াড়ি পেরিয়ে নীল সমুদ্র, বঙ্গোপসাগর। তাহলে উত্তরে সদা জাগ্রত, আমাদেরকে পাহারা দিচ্ছে প্রহরীর মতো, সদা জেগে আমাদেরকে পাহারা দিচ্ছে, বহিঃশত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করছে হিমালয় পর্বত। আর দক্ষিণে বঙ্গোপসাগর তার পরিখা। এই দুইয়ের মাঝে যে নদ নদী, খাল বিল, সবুজ প্রান্তর, বিস্তীর্ণ জনপদ, এই সমস্ত নিয়ে গড়ে উঠেছে আমার বাংলা। লেখক সুভাষ মুখোপাধ্যায় সুন্দরভাবে আমার বাংলার বর্ণনা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি আবার পরবর্তী পয়েন্টে আসব। এক অদ্ভুত দৃশ্য। তা প্রথম পয়েন্ট বললাম আমার বাংলার বর্ণনা, দ্বিতীয় পয়েন্ট অদ্ভুত দৃশ্য। কেন অদ্ভুত দৃশ্য আমি সেটা তোমাদের সামনে আলোচনা করব। হাত বাড়াও প্রবন্ধটি মনুষ্যত্ব বোধ জাগরণের রচনা। মনুষ্যবোধ জাগরণের প্রবন্ধ। লেখক সুভাষ মুখোপাধ্যায় পাঠক হৃদয়ে
সেই মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটাতে চান, সেই মানবতা বোধের, সেই মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটাতে চান। তাই হাত বাড়াও আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। হাত বাড়াও প্রবন্ধটি আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। ঘটে যাওয়া 1939 থেকে 1945 সালে এই সময়কালের মধ্যে ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1943 সালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষের জাতাকলে পড়ে, এই মিলিত দুই শক্তির জাতাকলে পড়ে সাধারণ মানুষের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছিল। ঠিক এই রকম এক 50-এর মন্বন্তরের আকালের সকালে, 50-এর মন্বন্তরের আকালের সকালে লেখক সুভাষ মুখোপাধ্যায় এক অদ্ভুত জীব দেখতে পেলেন। অদ্ভুত জীব, যেন চার পায়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে। ঘন কুয়াশার মধ্যেও তার চোখ দুটি জল 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 করছে। চারিদিকে ঘন কুয়াশা, তার মধ্যেও তার চোখ দুটি জল 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 করছে। লেখক বলেছেন, যদি তিনি একা থাকতেন তাহলে হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতেন। আসলে সেটা কোনো জন্তু নয়, সেটা কোনো জীবজন্তু নয়, সে একটা মানুষ। যার মাজা ভেঙে যাওয়ায়, মাজা পড়ে যাওয়ায় সে হাঁটতে পারে না, জন্তু জানোয়ারের মতো চার পায়ে হাঁটে। সে তার দু পায়ের হাঁটুর ওপর এবং দু হাতের পাতার ওপর ভর দিয়ে জানোয়ারের মতো হাঁটে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চাল ছোলা খুঁটে খুঁটে খায়। লেখক সুভাষ মুখোপাধ্যায় তার লিকলিকে সরু আঙুল ও তার জল জল করা চোখ দুটিকে লেখক ভুলতে পারেননি। লেখক এইভাবে অদ্ভুত জন্তুর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, এর তাৎপর্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। লেখকের মনে হয়েছে সে লিকলিকে আঙুল দিয়ে শনাক্ত করছে তাদের, যারা গলায় ফাঁস দিয়ে মানুষ মেরেছে, যারা মানুষকে মাথা উঁচু করে বাঁচতে দেয় না। তার জ্বলন্ত জল জল দীপ্ত দুটি চোখে শান্তির প্রত্যাশা, শান্তি চায়। সে মাটি ছেড়ে উঠে দাঁড়াতে চায়। লেখক সবার কাছে আহ্বান করেছেন হাত বাড়িয়ে তাকে সাহায্য করবার জন্য। আসলে এই ছেলেটি একটি প্রতীক মাত্র। শোষণে, শাসনে, অত্যাচারে, পীড়নে, অন্যায় অবিচারে জর্জরিত বুভুক্ষু একটি জাতির প্রতীক। যে জাতি বাঁচতে চায়, মেরুদণ্ড শক্ত করে উঠে দাঁড়াতে চায়, মাথা উঁচু করে আর স্বাধীন পাঁচটা জাতির মতো
আপন ক্ষমতায়, আপন শক্তিতে, আপন বিশ্বাস, আপন বিশ্বাসের ওপর ভর করে সে শক্তিমান, সজীব ও প্রাণবন্ত হয়ে উঠতে চায়। লেখক সুভাষ মুখোপাধ্যায় জাতির কাছে এই প্রত্যাশায় রেখেছেন। তাহলে অদ্ভুত জীবের বর্ণনা আমি দিয়েছি, জন্তুর বর্ণনা আমি দিয়েছি, তার তাৎপর্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী পয়েন্ট হচ্ছে খুনি বলার কারণ। মাজা পড়ে যাওয়া, হাঁটতে অক্ষম, জন্তু জানোয়ারের মতো যে হাঁটে, সেই 12-13 বছরের উলঙ্গ শিশুটি শনাক্ত করছে তাদের যারা দুর্ভিক্ষ আসন্ন জেনেও প্রশাসক হিসাবে চরম অবহেলা ও ঔদাসীন্য দেখিয়েছে, যারা কৃষকের কষ্টার্জিত ফসল দেনা পরিশোধের আছিলায় কেড়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করে নিষ্ঠুরভাবে সেই সমস্ত অসহায় মানুষগুলোকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে। শনাক্ত করছে তাদের যারা দুর্ভিক্ষের সুযোগকে কাজে লাগিয়ে আড়তদারি ব্যবসার জন্য কালোবাজারি করে প্রচুর খাদ্যশস্য মজুত করে কৃত্রিম অভাব সৃষ্টি করে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তারা খুনি, তাদেরকে শনাক্ত করছে, তাদেরকে চিহ্নিত করছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। শুধুমাত্র মানুষকে আঘাত করলে, মানুষকে গুলিবিদ্ধ করলে, মানুষকে গলায় ফাঁস দিয়ে মারলেই শুধু খুনি হয় না। যারা মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে অসহায় ক্ষুধার্ত মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তারাও খুনি। যারা এই সমস্ত জঘন্য নিষ্ঠুর সমাজ বিরোধী কার্যকলাপে যুক্ত, তারাও খুনি। লেখক বা সেই শিশুটি এই সমস্ত মানুষদের শনাক্ত করছে। লেখক সুভাষ মুখোপাধ্যায় মাজা পড়ে যাওয়া, চার পায়ে হাঁটা 12-13 বছরের উলঙ্গ শিশুটিকে সাহায্য করতে বলেছেন। কিভাবে সাহায্য করতে হবে তাও তিনি বলে দিয়েছেন। ছেলেটি 2 হাত প্রসারিত করে মাটি থেকে উঠে দাঁড়াতে চায়। সে উঠে দাঁড়াবার জন্য সচেষ্ট ও তৎপর। তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে হাত ধরে দাঁড়াতে সাহায্য করা হোক। আসলে দীর্ঘদিন পরাধীনতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভয়াবহ মন্বন্তর, এই দুর্ভিক্ষ, ভয়াবহ মন্বন্তর, দীর্ঘদিন পরাধীনতার জর্জরিত বাঙালি জাতির প্রতীক হচ্ছে ছেলেটি। বাঙালি এখন মাথা উঁচু করে বাঁচতে চায়। তাকে উচ্চ শিরে বাঁচতে
বাঁচতে সাহায্য করা হোক। সকলের ঐক্য, সমবেত প্রচেষ্টা ও কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়েই তা সম্ভব। কবি লেখক সুভাষ মুখোপাধ্যায় এইভাবেই সেই হাঁটতে না পারা, সেই মাজা পড়ে যাওয়া জন্তু জানোয়ারের মতো 12-13 বছরের উলঙ্গ শিশুটি যে একটি জাতির প্রতীক, তাকে এইভাবে সাহায্য করতে বলেছেন, অর্থাৎ একটা জাতিকে সাহায্য করতে বলেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। সকলের ঐক্য, সমবেত প্রচেষ্টা এবং কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে তা সম্ভব, এই কথাই তিনি ওই ছেলেটির মধ্য দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে কাকে সাহায্য বললাম, কিভাবে সাহায্য করলাম, কেন আমরা সাহায্য করব? ছেলেটির জল দীপ্ত দুটি চোখে শান্তির বাণী, শান্তির প্রত্যাশা। লেখক সুভাষ মুখোপাধ্যায় হাত বাড়াও প্রবন্ধে নৈরাশ্যের ছবি আঁকেননি, আশাবাদের ছবি এঁকেছেন। তিনি আশার কথা বলেছেন। হাঁটতে না পারা, মাজা পড়ে যাওয়া একটা জাতির প্রতীক হিসাবে তিনি সেই উলঙ্গ শিশুটিকে আমাদের সামনে তুলে ধরেছেন। ছেলেটির জল করা দীপ্ত দুটি চোখে শান্তির প্রত্যাশা। সে চায় মাঠের সোনালী ফসলে কৃষকের গোলা ভরা ধানে শান্তি। সে চায় কারখানায় কারখানায় শ্রমিকদের আন্দোলিত মিলিত বাহুতে শান্তি। সে যুদ্ধ চায় না, সে দুর্ভিক্ষ চায় না, সে অনাহারে মানুষ মৃত্যু চায় না। সে চায় সুখী ও শান্তিপূর্ণ জীবন। সে চায় সুখী ও স্বাধীন জীবন। সে চায় সুখী, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন। সেই কারণে তাকে সাহায্য করা হোক। লেখক এই আবেদন আমাদের সামনে করেছেন। অর্থাৎ শোষণ শাসনে, পীড়নে তাড়নে, অন্যায় অবিচারে দীর্ঘদিন পরাধীন থাকার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দুর্ভিক্ষের জাঁতাকলে জর্জরিত বাঙালি জাতিকে, জাতির প্রতীক সেই উলঙ্গ শিশুটি, সেই উলঙ্গ শিশুটি অর্থাৎ সেই জর্জরিত জাতিকে সাহায্য করবার জন্য আমাদের হাত বাড়িয়ে দেবার আহ্বান কবি করেছেন, লেখক করেছেন। কারণ আমরা চাই, বাঙালি জাতি চায় মাথা উঁচু করে বাঁচতে। আমরা চাই মাঠের সোনালী ফসলে কৃষকের গোলা ভরা ধানে আমাদের শান্তি। আমরা চাই কারখানায় কারখানায় শ্রমিকদের আন্দোলিত মিলিত বাহুতে শান্তি। আমরা যুদ্ধ চাই না, আমরা দুর্ভিক্ষ চাই না, আমরা অনাহারে মানুষ মৃত্যু চাই না। আমরা চাই সুখী স্বাধীন জীবন। এই কারণেই কবি আমাদেরকে এই কাজগুলো বাস্তবায়িত করবার জন্য কবি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য আহ্বান করেছেন। প্রবন্ধে কবি নৈরাশ্যের কোনো ছবি আঁকেননি, আশাবাদের ছবি আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদেরকে হাত বাড়ানোর আহ্বান তিনি করেছেন। হাত বাড়িয়ে দিয়ে সাহায্য করতে তিনি আমাদের কাছে আবেদন করেছেন। হাত বাড়াও প্রবন্ধটি আমি তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। যদি
কারোর কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা খাতায় লিখে রাখবে। বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হলে আমি শ্রেণীকক্ষে তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।